আজ থেকে ৫-৬ মাস আগে জাতীয় রাজনীতি তোলপাড় করে তৎকালীন ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক জেডিইউ চিফ নীতিশ কুমার বিরোধী জোট ছেড়ে আবার যোগ দিয়েছিলেন এনডিএ শিবিরে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল, এমনকি দেশের সাধারণ মানুষ তখন নীতিশ কুমারকে নিয়ে কটাক্ষ করেছিলেন। ওনার রাজনৈতিক বিচক্ষণতার ওপর প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তখন কতজন ভেবেছিলেন ঠিক ৫ মাস পর সেই নীতিশ কুমারই হয়ে উঠবেন কিং মেকার। দেশে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে এবার দল ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। আপাতত ২৪০-এ থেমেছে বিজেপি। তাই স্বাভাবিকভাবেই গুরুত্ব বেড়ে গেল শরিক দলগুলোর। ২০১৪ সালে ২৮২ এবং ২০১৯-এ ৩০৩টি আসন একাই পেয়েছিল বিজেপি। তবে এবার কোথায় ঘাটতি রয়ে গেল তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা কল্পনা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ২০১৯-এর তুলনায় মাত্র 0.৭% ভোট শেয়ার কমেছে বিজেপির, কিন্তু তাতে দল ৬৩টি আসন হারিয়েছে। অন্যদিকে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে ১.৭%, আর ২০১৯-এর তুলনায় কংগ্রেস জিতেছে ৪৭টি আসন বেশি। আগামী রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু তার মাঝেই অষ্টাদশ লোকসভা নির্বাচন নিয়ে নানান মহলে চলছে চুলছেরা বিশ্লেষণ। যেখানে টার্গেট ছিল ৩৭০ পার, সেখানে ২৪০-এ কেন থামতে হলো বিজেপিকে? উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার মতো রাজ্যগুলোতে কেন দলের এমন ফলাফল হলো? এদিকে ৪৭টি বাড়তি আসন পেয়ে কংগ্রেসকে কি বাড়তি অক্সিজেন যোগাবে? আর বিরোধী আসনে বসে আগামী দিন ইন্ডিয়া মঞ্চ কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে? এমন নানান বিষয় একটু গভীরে চর্চার জন্যই আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে জাতীয় রাজনীতি কোন পথে তা নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। স্বাগত সন্দীপ বাবু আপনাকে। নমস্কার। সন্দীপ বাবু, অষ্টাদশ লোকসভা নির্বাচনে এমন ফলাফল কি আশা করেছিলেন? দেশের গণতন্ত্রের জন্য মানে এই নির্বাচনের ফলাফল কেমন হলো বলে মনে করছেন? এই রেজাল্টটা বেসিক্যালি, আমি তো দীর্ঘদিন মানে আপনাদের দৌলতে ক্যামেরার সামনে এসেছি, এই রেজাল্টটা এক্সপেক্টেড ছিল না আমার কাছে। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে একেবারেই ভালো না আমি মনে করি। কেন ভালো না? মানে বিগত দিনের উদাহরণগুলি যদি আপনি দেখেন, যদি আপনি লক্ষ্য করে দেখেন যে শ্রীমতী গান্ধী পর্যন্ত আমরা দেখেছি ভারতবর্ষের দিল্লিতে স্টেবল গভর্নমেন্ট। শ্রীমতী গান্ধী চলে যাওয়ার পর একটা রেকর্ড ভোট পেয়ে, সিম্পিতি ভোট পেয়ে রাজীব গান্ধী ৪০৪টা ভোট পেয়ে, আসন পেয়ে, এইটা কোনো এখন পর্যন্ত কেউ এই রেকর্ড ছুঁতে পারেনি, এসছিলেন। কিন্তু পরবর্তী নির্বাচনে যদি দেখেন আপনি, 1991-এ যে নির্বাচন হয়েছিল পিভি নরসিংহ রাওয়ের নেতৃত্বে, সেই ক্ষেত্রে কিন্তু মাইনরিটি গভর্নমেন্ট, দ্যাট ওয়াজ এ মাইনরিটি গভর্নমেন্ট। এই শুরু হলো মাইনরিটি গভর্নমেন্ট, যদিও সাপোর্ট দিয়েছিলেন অনেকে। সাবসিকুয়েন্টলি যদি আপনি লক্ষ্য করে দেখেন, এইভাবেই মোটামুটি চলছে। ফাট করে ইউপিএ 1, বিউপিএ 2 এর ক্ষেত্রে যদি দেখেন, আবার মাইনরিটি গভর্নমেন্ট সাপোর্ট উইথড্র করে নিল বামপন্থীরা। এলিগেশন কি? 1, 2, 3 নিউক্লিয়ার এগ্রিমেন্ট। এটা খায় না মাথায় দেয়, কেউই বুঝে না, এখন পর্যন্ত কেউ বুঝেনি। 2024 চলছে। তো সুতরাং ডেমোক্রেসির জন্য তার আগে যদি দেখেন 1 বছর কয়েক মাস আপনার কি বলে মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট পুরো রান করতে পারেনি, শ্রীমতী গান্ধীকে সরিয়ে 77 সালে যখন আসলো। দেয়ার আফটার আপনি লক্ষ্য করে দেখবেন চরণ সিং, তারপরে লক্ষ্য করুন বিশ্বনাথ প্রতাপ সিং, দেবেগৌড়া, চন্দ্রশেখর। স্টেবিলিটি ছিল না। সুতরাং স্টেবিলিটির প্রশ্নে আমি মনে করি ডেমোক্রেসির জন্য দিস ম্যান্ডেট, আমি অ্যাকর্ডিং টু মি, আমি যদি মানে খুব সংক্ষেপে রাজনৈতিক শব্দ ব্যবহার করি তাহলে আমি বলবো ইট ইজ এন ফ্র্যাকশন ম্যান্ডেট। আচ্ছা, দিস ম্যান্ডেট ইজ এ ফ্র্যাকশন ম্যান্ডেট। এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপিকে এককভাবে বা কংগ্রেসকে এককভাবে। কংগ্রেস তো ধরুন এককভাবে ভাবতেও পারে না ক্ষমতা বসবে, প্রশ্নই ওঠে না।
বিজেপির তবুও কিছুটা হাতছানি আছে ক্ষমতায় বসার। কেন? বিজেপি 240 এককভাবে, হোয়ারেস ইন্ডিয়া জোট সামগ্রিকভাবে 240 ভোট পায়নি। তো ডেমোক্রেসির জন্য তো এগুলি ঠিক না। ডেমোক্রেসিতে আমরা জনগণ যারা হয়তো রাজনৈতিক নেতাদের উপরে তিতিবিরক্ত হয়ে, আমি ডানের কথাও বলছি না, বামের কথাও বলছি না, রামের কথাও বলছি না, হয়তো তিতিবিরক্ত হয়ে এই ফ্র্যাকশন ম্যান্ডেট তারা দিয়েছেন। কিন্তু ডেমোক্রেসিতে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, যে স্টেবিলিটি ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, দেশের ডেভেলপমেন্ট। এবং বিজেপির যে স্লোগান যে উন্নয়ন বিকাশ, আপনি উন্নয়ন এবং বিকাশ করতে গেলে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, যে কোনো ফর্মেরই হোক, একটা স্টেবিলিটি দরকার। কিন্তু এবারের এই গভর্নমেন্টের ব্যাপারে যদিও আপনাদের দৌলতেই দেখি যে ম্যাজিক ফিগার যেটা 272 টিডিপি এবং আপনার নীতিশ কুমারকে নিয়ে ম্যাজিক ফিগারটা ওরা ক্রস করেছেন, বাট ইট ইজ বিলো 300। না, ক্রস করতে পারছেন না এখানেও না, বেসিক ফিগার যেটা 272 হচ্ছে না কেন? আপনি 240 হ্যাঁ প্লাস 16 প্লাস 12, 16 প্লাস 28, আর কিছু নির্দল অল্প কিছু আছে নিয়ে বেসিক ফিগারটা কোন রকমে ক্রস করেছেন। কিন্তু আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে মিডিয়ার দৌলতে দেখছি বিজেপি নাকি, আজকে আমি দেখছিলাম দুপুরবেলা, বিজেপি নাকি সেকেন্ড লাইন অফ ডিফেন্স খোলা রেখেছেন। কিরকম? আমরা নির্দল হিসেবে দেখছি আদার্স, টোটাল আদার্স যদি হিসাব করেন এরকম ভাবে যাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্বীকৃতি নেই, এরকম অ্যারাউন্ড 30-র মতো আছে। আচ্ছা, তাদের সঙ্গে বিজেপির নাকি একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, কারণ এখানে 28, এই 28 যদি কোনো সময় বিট্রে করে, এবং বিশেষ করে শ্রদ্ধা রেখেই বলছি, একটা লোক সম্বন্ধে অন ক্যামেরা বলছি, শ্রদ্ধা রেখেই বলছি, নীতিশ কুমার, আপনি প্রারম্ভিক ভাবে প্রথমেই বলেছিলেন গণতন্ত্রের জন্য এটা কতটুকু। নীতিশ কুমার এ নিয়ে বোধহয় সম্ভবত, আমি যদি ভুল না করি, সম্ভবত 10 বারের মতো দল পরিবর্তন করেছেন, এবং প্রত্যেকবারই জো জিতে গা ও সিকান্দার, একদম জো জিতে গা ও সিকান্দার। আপনি প্রথমেই মুখবন্ধটাতে ধরে দিয়েছেন যে 5 মাস আগে যখন নীতিশ কুমার পাল্টি খেয়েছিলেন, ওনার নামই পড়ে গেছে পাল্টিরাম, তখন কি কেউ ভাবতে পেরেছিলেন যে আজকে নির্ণায়ক শক্তির না, শুধু যে আমরা বিশেষ করে মমতা ব্যানার্জির মুখে শুনি আমরা নির্ণায়ক শক্তি হব, উনি নির্ণায়ক শক্তি না, নাও হি ইজ দ্য কিং মেকার। একদম সরি। তো সেই ক্ষেত্রে বা এই যে আপনি বলছিলেন যে বাকি 30 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, নির্দল ক্যান্ডিডেট, মিডিয়াতে দেখছি একদম এদেরকে মানে কাছে আনার জন্য, এনডিএ জোটের কাছে আনার জন্য উনিও কিন্তু এই মুহূর্তে, পরে কি হবে সেটা অন্য ব্যাপার, এই মুহূর্তে সিনসিয়ার, উনিও কিন্তু কাজ করছেন। তবে এখন তাদের তো মিডিয়ার দৌলতে দেখছি তারা অফিসিয়ালি বলছেন না। তারা আজকে যে বক্তৃতা দিয়েছেন পার্লামেন্টের সেন্ট্রাল হলে, বোধ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তারা বলেছেন আমরা এনডিএতে ছিলাম, এনডিএতে আছি, এনডিএতে থাকবো, এবং এনডিএ ক্ষমতায় এসছে কনজিকিউটিভলি 2 টার্মস, 3rd টার্মে তারা ঢুকে গিয়ে 4th টার্মের জন্য চেষ্টা তাদের। প্রধানমন্ত্রীর রিপ্লাই, কাউন্টার রিপ্লাই যখন প্রধানমন্ত্রী দিতে উঠেছেন তখন বলছেন that we have started our 4th round phase. এনডিএ 30 বছরের আমাদের অ্যালায়েন্স, যে অ্যালায়েন্স শুরু করেছিলেন প্রকাশ সিং বাদল, অটল বিহারী বাজপেয়ী, এরকম, হ্যাঁ, তারা যারা শুরু করেছিলেন, আজকে তার ধারক বাহক হচ্ছি আমরা, নিউ জেনারেশন। সেখানে যেমন চন্দ্রবাবু নাইডু আছেন, সেখানে আছেন নীতিশ কুমার, সেখানে আমাদের বিজেপির লোকজনরা আছেন। কিন্তু কথা হচ্ছে এই যে ফ্র্যাকশন, যদি কোনো কারণে তারা বিট্রে করেন, সবসময় নির্ভর করতে হবে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তাদের যে স্লোগান, বিজেপির স্লোগান কি? 1 নেশন 1 ভোট। সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার ডাইরেকশন হচ্ছে ইউনিফাইড সিভিল কোড, এক দেশ এক আইন থাকবে, আপনার জন্য এক আইন, আমার জন্য আরেক আইন। এই ডিসক্রিমিনেশন কেন? ল শুড বি ইকুয়াল এন্ড ইকুয়াল প্রোটেকশন এন্ড ইকুয়ালিটি বিফোর দ্য ল, দ্যাট ইজ দ্য প্রেসক্রিপশন অফ দি স্ট্যাটিউট এন্ড দ্য ডাইরেকশন অফ দি অ্যাপেক্স কোর্ট। তো তারা হয়তো যদি ম্যান্ডেটটা ফ্র্যাকশন ম্যান্ডেট না হতো, এই কাজগুলি হয়তো করতে পারতো। ঠিক, এখন মানে তাহলে প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেল আমার দৃষ্টিতে এই কাজগুলো হবে কিনা আগামী দিনে, আমার মনে হয়। শুধু ইউনিফর্ম সিভিল কোডের কথা আপনি বলছেন, কিন্তু কিছুদিন আগে, ভোটের শুরু হবার কিছুদিন আগেই সিএএ কার্যকর করা হয়েছে। এখন এই রকম ম্যান্ডেট নিয়ে সেটা মানে বাস্তবের মাটিতে কতটুকু কার্যকর হবে? কিন্তু রাম মন্দির তো বেসিক্যালি এটা তো সময়ের দাবিতে 4 তারিখের পরে টেস্টেড, কারণ রাম মন্দির যেখানে অযোধ্যা, এবং অযোধ্যার সার্কামফারেন্সে যে সিটগুলো আছে, একটি সিট বিজেপি পায়নি, ইন্টারেস্টিংলি অ্যান্ড আনফরচুনেটলি। ওকে, মানে সেটা এখন রাম মন্দির ব্যাকফায়ার করার কারণ, বা বিজেপির 63টি আসন কমে
কিন্তু আপনি তো স্টার্টিং এ বললেন, লক্ষ্য করে দেখেন এই ফ্র্যাকশন ম্যান্ডেটে কি হয় আমাদের রাজ্যের ক্ষেত্রে। যদি আপনি দেখেন, যারা দর্শক শুনছেন তাদের কাছে ইট উইল বি ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের রাজ্যে 40-45% ভোট কংগ্রেস পেত দীর্ঘদিন সমানে, সিট কত 10। আর বামফ্রন্ট সরকার গঠন করছেন, দীর্ঘদিন সরকার গঠন করে যাচ্ছেন টানা 35 বছর। কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ কি 40, 42, 43, 44। একবার হাইয়েস্ট বোধহয় অশোক ভট্টাচার্যের পিরিয়ডে 22 না 23 পেয়েছিলেন, অথবা নরেশ ভট্টাচার্যের পিরিয়ডে। তো পার্সেন্টেজ অফ কিন্তু বিজেপির খুব একটা ডিক্রিজ করেনি, 0.07%। এটা একটা কোনো পার্সেন্টেজই না, কিন্তু কতগুলো সিট হারিয়ে নিল, 63টা সিট 0.07%। আপনি ওয়েস্ট বেঙ্গলে বলছে যে সবুজ গেরুয়াকে মুছে দিয়েছে সবুজ ঝড়। ওয়েস্ট বেঙ্গলের পার্সেন্টেজ অফ ভোটও কিন্তু এরকম পার্সেন্টেজে ডিফারেন্স, লোয়ার ডাউন হয়েছে। আপনি বেসিক্যালি সাংঘাতিক কিছু লস হয়নি পার্সেন্টেজ। তো এখন ধরেন আমরা তো সাধারণ নাগরিক, পেশাদার লোক, আপনি একটা পেশাদার লোক, আমি একটা পেশাদার লোক। আমার কাছে হচ্ছে আরে এই গভর্নমেন্টটা হইতেছে না, এই গভর্নমেন্টটা হইল না, কিংবা এমুকে গভর্নমেন্ট করতে পারলো না, আমাদের কাছে এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। কিন্তু যারা মানিক সরকারের মতো পেশাগতভাবে রাজনীতি করেন, মানিক সাহার মতো, বিপ্লব দেবের মতো, তাদের কাছে কিন্তু ক্ষমতা দখল থেকেও, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরিখে বলি, তাদের কাছে কিন্তু ক্ষমতা দখল থেকে কত শতাংশ লোক আমার সঙ্গে আছেন, আমার ওই পার্সেন্টেজটা কমলো কিনা, ওই পার্সেন্টেজটা বাড়লো কিনা। কারণ আমার রাজ্যে যখন 2018 সালে বিজেপি ক্ষমতায় এসেছিল, বামফ্রন্টের কিন্তু পার্সেন্টেজ শতকরা হিসাবে ভোটের সাংঘাতিক ডিফারেন্স হয়ে যায়নি। যদিও বিজেপির ক্ষেত্রে আগের নির্বাচনের সঙ্গে যদি 13-র সঙ্গে তুলনা করেন, 1.something এর লোকে এটা अराउंड 50%-এর মতো, সেটা একটা ভোট ট্রান্সফার হয়ে গেছিল, বিরাট ভোট ট্রান্সফার হয়েছিল। ঠিক। তো এই যে ফ্র্যাকশন ম্যান্ডেটটা, এটা দেশের জন্য মঙ্গল কিনা? এখন 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 মানে একাংশ লোক মনে করছেন যে যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, এখন একক সংখ্যাগরিষ্ঠতা পেলে বিজেপি যেটা চাইছে বিজেপি সেটাই করছে, অন্য কারো কথা অ্যাপারেন্টলি যদি চিন্তা করেন, বিজেপি কিন্তু অনেকখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি। বিজেপির কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি অনেকগুলো স্টেট, গুজরাটে, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, আপনি ছত্তিশগড় বলুন, আপনি বিহারে, কিংবা তাদের এনডিএ জোট, তাদের কিন্তু ল্যান্ডস্লাইড। কিন্তু কিছু কিছু জায়গাতে তাদের এমন ল্যান্ডস্লাইড পতনও ঘটেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি যেমন হয়। সবচেয়ে বড় মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আসে, যদি আমরা স্টেট ওয়াইজ দেখি, উত্তরপ্রদেশে এই ধরনের ফলাফল ওদেরকে কারণটা কি হতে পারে? মানে আপনার কি মনে হয়, কি দেখলেন? আমার মনে হয় উত্তরপ্রদেশে যেভাবে মানে মোডাস অপারেন্ডি অফ অজিত যোগী, মোডাস অপারেন্ডি অফ অজিত যোগী, যে ধরে আইনি ব্যবস্থার মধ্যে কাউকে আনার দরকার নেই, এনকাউন্টার করে পরিষ্কার করে দাও, কিংবা কথাটা তো বলার দরকার নেই, বুলডোজার লাগা দাও। আচ্ছা, এই যে অনেকগুলো অনেক সময় পাবলিক রিয়েক্ট করে হয়তোবা, এটা একটা। আর আপনাদের এখানে এই যে বিরোধী মঞ্চ যে বলছিল, ইন্ডিয়া মঞ্চ বারবার বলছিল যে বিরোধী ভোটগুলোকে, বিজেপি বিরোধী ভোটগুলোকে এক করা, কোন জায়গায় মনে হয় কি যে উত্তরপ্রদেশে আলটিমেটলি বাস্তবের মাটিতে সেটা এক হয়েছে? উত্তরপ্রদেশে তো বিরোধী ভোট খুব ভালোভাবেই ইয়ে করেছে। আপনি যে উত্তরপ্রদেশ থেকে রাহুল গান্ধী আজ থেকে 5 বছর আগে যে আমিথি থেকে উনি হেরেছিলেন, পাশের কনস্টিটিউয়েন্সি রায়বেরেলি থেকে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে চলে এসেছেন, 3,90,000-এর উপর ল্যান্ডস্লাইড ভিক্টরি, ইট শুড বি অ্যাপ্রিসিয়েটেড, নো ডাউট অ্যাবাউট ইট। রাহুল গান্ধীর এবারের জয় একটা ল্যান্ডস্লাইড মানে ভিক্টরি, এবং একটা নিউ ডাইমেনশন। রাহুল গান্ধীকে কিন্তু এবার মানে জনগণ তাকে দিয়েছে, জনগণের সামনে কিন্তু তার এবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, ইলেকশনে জেতাটা সবচেয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে এবার কিন্তু তার বিরাট পরীক্ষা, এই পরীক্ষায় তাকে জিততে হবে টু এস্টাবলিশ দ্য লিডার অফ দি কান্ট্রি, যাতে দেশের লোক মনে করে যে মোদির বিকল্প কি। এটা কিন্তু টকড অ্যাবাউট বিজেপির, তারা বলে থাকে সবসময় যে মোদির বিকল্প মুখ কোথায়, ইন্ডিয়া জোটের বিকল্প মুখ কোথায়। ইন্ডিয়া জোটের তো বিকল্প মুখই নেই, তারা এখন পর্যন্ত বলতে পারে না হু ইজ দ্য একুরেট, মানে এট পার উইথ নরেন্দ্র মোদী। সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর কিন্তু সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে ইন্ডিয়া জোটের একটা বিরাট স্কোপ, সেখানে যদি উনি নিজেকে এস্টাবলিশ করতে পারেন। উনি প্রথমেই কালকে একটা প্রেস মিট করেছেন, দেশবাসীর দৃষ্টি আকর্ষিত করেছেন, এটাকে কাউন্টার করেছেন পীযূষ গোয়েল। আপনি লক্ষ্য করে দেখবেন যে অভিযোগ এনেছেন সিরিয়াস অভিযোগ, এবং উনি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির দাবি করেছেন যে শেয়ার বাজারে হোয়াই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হোয়াই দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, তারা কি ইনভেস্টরদের ঠেকা নিয়েছেন নাকি? ভারতবর্ষে শেয়ার মার্কেটে 5 কোটি লোক ইনভেস্ট করেন,
এই 5 কোটি লোক যারা ইনভেস্ট করেন তাদেরকে নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আপনারা ইনভেস্ট করেন, আশ্বস্ত করছিলেন, আর আশ্বস্ত করছিলেন। দ্যাট ওয়াজ দ্য রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা হচ্ছে 3 তারিখ। রাহুল গান্ধীর কথা, এটা কিন্তু আমার কথা না, তাকে কোট করে বলছি, দায়ভার আমার নেই। রাহুল গান্ধী বলেছেন 3 তারিখ, এবং 3 তারিখ শেয়ার বাজার অ্যাব্রাপ্টলি রাইজ করেছে, 4 তারিখ অ্যাব্রাপ্টলি ফল করেছে। এবং উনি অভিযোগ করছেন, রাহুল গান্ধী অভিযোগ করছেন যে 3 তারিখের এই যে ইনভেস্টমেন্ট করে বিজেপি এবং তাদের কাছের যারা শিল্পপতি আছেন তারা ওই দিনেই যখন হাইয়েস্ট পিক আপে উঠেছে শেয়ার বাজার, এভার রেকর্ড, তারা তাদের শেয়ারের টাকাটা তুলে নিয়ে গেছেন, তাতে তাদের লাভ হয়েছে। কিন্তু সাধারণ যারা ডেপোজিটার, দ্যাট 5 crores ইনভেস্টার, তাদের বিরাট লস হয়েছে। পীযূষ গোয়েল উত্তরে বলছেন যে রাহুল গান্ধীজি যে কথা বলেছেন, উনি শেয়ার কেনা বেচা ইনভেস্টমেন্ট, উনি ইনভেস্টমেন্টের প্রশ্নে রাইজ দেখেছেন, কিন্তু শেয়ারের ক্ষেত্রে যখন শেয়ার ফল করে তখনই ম্যাক্সিমাম লোক শেয়ার কিনে। উনি বলেছেন আমার শেয়ার বাজার সম্বন্ধে ব্যক্তিগত আইডিয়া নেই, এটা পীযূষ গোয়েলের বক্তব্য। সুতরাং আপনি রাহুলজি, আপনি এটা জানার চেষ্টা করেন 4 তারিখে কত লোক ইনভেস্ট করেছে, কারণ 4 তারিখে তো অ্যাব্রাপ্টলি ফল করেছে, কত লোক ফল করেছে। তাহলে আপনি যে কথাটা বলছেন, ইন কনাইভেন্স উইথ দ্য বিজেপি এন্ড বাই দ্য প্রমোশন অফ অনারেবল প্রাইম মিনিস্টার, বাই অ্যাডভোকেসি অফ দ্য অনারেবল হোম মিনিস্টার, এই কথাটা ঠিক না। তার মানে প্রথমে দ্বিতীয় দিনেই রেজাল্টের দ্বিতীয় দিনে রাহুল গান্ধী বিরাট একটা এলিগেশন এনেছেন, এবং উনি বলেছেন সেটাতে 5 লক্ষ কোটি টাকার কথা, 5 লক্ষ কোটি টাকার কথা অভিযোগ করেছেন। এটাতে জেপিসি ডিমান্ড করি আমরা, হয়তো পার্লামেন্ট বসলেই ওনারা ডিমান্ড করবেন। এবং যদি সত্যিকার অর্থেই দেখা যায় যে এই বক্তব্যের মধ্যে সারবত্তা আছে, তাহলে তো নিশ্চয়ই দেশের লোক বলবেন যে রাহুল গান্ধী ইজ নাও ম্যাচিউরড। আজ থেকে ঠিক 5 বছর বা 10 বছর আগে রাহুল গান্ধীকে যেভাবে দেখা হতো, এখন এইভাবে দেখাটা বোধহয় ঠিক হবে না, এবং দেশবাসী সেভাবে দেখছে না। তবে আবার এই প্রসঙ্গে হেমন্ত বিশ্ব শর্মার একটা কমেন্ট আমি কোট করতে পারি। হেমন্ত বিশ্ব শর্মা রজত শর্মার উত্তরে আপকি আদালতে বলেছিলেন যে, আমি একটা কোট আনকোট বলছি, আমি সোনিয়া গান্ধীকে প্রণাম করি। কেন প্রণাম করি? উনি ওনার ছেলেকে 55 বছর বয়স দিয়েছেন টু বি এ ম্যাচিউরড। রজতবাবু, আপনি আপনার ছেলে মেয়েকে 55 বছর সময় দেবেন, আমি আমার ঘরের ছেলে মেয়েকে 55 বছর সময় দেব ম্যাচিউরড হওয়ার জন্য। সোনিয়া গান্ধী দিয়েছেন অল হ্যাটস অফ। তাহলে প্রকারান্তে উনি কিন্তু তাহলে স্বীকার করে নিলেন যে ম্যাচিউরড হয়ে গেছে রাহুল গান্ধী। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু প্রকারান্তে স্বীকার করেছেন। এখন তো তাই মনে হচ্ছে, যদি এটা অন দ্য ফ্লোর অফ দি পার্লামেন্ট যদি দেখা যায় যে এই বক্তব্যের সারবত্তা আছে সত্যিকার অর্থেই, কারণ এখন এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। ঠিক, এই প্রসঙ্গে আমি সন্দীপ একটা জিনিস জানতে চাইবো, এই যে কংগ্রেসের চেয়ে এই যে 47টা সিট বেশি পাওয়া, এই কৃতিত্ব কিসের? এই কৃতিত্ব কি বিরোধী ভোট একসঙ্গে হওয়ার, নাকি এখানে কংগ্রেসের কৃতিত্বটা কোন? কংগ্রেস তো আমি মনে করি কংগ্রেস যে সমস্ত ইস্যুগুলি বর্তমান শাসক দলের বিরুদ্ধে নিয়ে মার্কেটে গিয়েছিলেন, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা ঘটনা, এটার এফেক্ট সংবিধান, আপনি আইনের লোক, সংবিধান বাঁচানো, এই শব্দটার ব্যাপারে আমার আবার একটু অ্যালার্জি আছে। গণতন্ত্র বাঁচানো, সংবিধান ব্যাপারে অ্যালার্জি আছে। সংবিধানের কোন আর্টিকেল বাঁচাবেন আপনি? কয়বার সংবিধান অ্যামেন্ডমেন্ট করেছেন এই সরকার 10 বছরে? সবচেয়ে বেশি অ্যামেন্ডমেন্ট তো হয়েছে কংগ্রেসের পিরিয়ডে। যদি সংবিধানের যদি আপনি বলেন যে বিভিন্ন অনুচ্ছেদের সংশোধনী, সবচেয়ে বেশি সংশোধনী এসেছে কংগ্রেসের পিরিয়ডে। এই সরকারের পিরিয়ডে সংবিধান কয়বার সংশোধন হয়েছে? এখানে বিশেষজ্ঞরা মনে করছেন 3য় দফার পর যখন রাজস্থানে সেই মঙ্গলসূত্র কমেন্ট আসে, এবং তখনই সংবিধান পাল্টে ফেলার 400 আসন লাগবে, 400 আসন পেলে বিজেপি সংবিধান পাল্টে ফেলবে, এটা 4র্থ দফায় এটা একটা পোরশন লোক তো খেয়েছে। এটা তো অস্বীকার করা, দ্রব্যমূল্য বৃদ্ধি, হিন্দুত্বকরণ, তারপর যেমন মমতা ব্যানার্জির মতো স্টেটগুলোতে যে ইমিগ্রেশন হচ্ছে, একটা পার্টিকুলার বিভাজনের রাজনীতিকে দেখিয়ে দেওয়া মানুষকে যে এই যে হচ্ছে নাগরিকত্ব বিল, এটা কিন্তু আপনাকে পুশব্যাক করে দেবে। যদিও বিজেপি বারবারই বলছে যে না, পুশব্যাক হওয়ার কোনো প্রশ্ন নাই, এটাকে হচ্ছে বের করে দেওয়া না, এখানে যিনি আসবেন তাকে নাগরিকত্ব দেওয়া। কিন্তু এখন নির্ভর করবে কার কথাটা আমি বিশ্বাস করব।
আমি অমিত শাহ যে কথাটা বলছেন সেটাতে আমি রিলাই আপন করবো না মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটাতে রিলাই আপন করবো, এটা তো নির্ভর করে দীপেন বাবু। একই জিনিস আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে কি নজরে দেখছি, কে কি নজরে। আমি যদি আপনাকে 6 দেখাই, আপনি এখান থেকে দাঁড়িয়ে আপনি 9 দেখবেন, আবার আপনি যদি ওখান থেকে দাঁড়িয়ে আমাকে 9 দেখান, আমি এখান থেকে দাঁড়িয়ে 6 দেখবো। বোথ উই আর কারেক্ট ইন আওয়ার রেসপেক্টিভ প্ল্যাটফর্ম। তো সুতরাং মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতির ক্ষেত্রে বলেছেন যে বের করে দেওয়া হবে, অমিত শাহ বলছেন না বের করে দেওয়ার ব্যাপার না, নাগরিকত্ব এই বিল হচ্ছে নাগরিকত্ব দেওয়া দোজ হু আর দ্য মাইনরিটিস। কারণ তার পেছনে উদ্দেশ্যটা কি, অখণ্ড ভারত। তারা কিন্তু মায়ানমারকে ঢোকাননি, মায়ানমার কিন্তু ভারতবর্ষের অখণ্ড না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, হ্যাঁ, এই সমস্ত দেশগুলি থেকে যদি কেউ মেজরিটির দ্বারা মাইনরিটি অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসেন, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে। এখানে এই সিএ এর বিষয়ে আরো, যেহেতু আপনি এই বিষয়ে ঢুকলেন, এখন বলা হচ্ছে যে 300 আবেদন পড়েছিল, সেখানে ভোটের মুহূর্তে 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, এবং সেই 8 জনের মধ্যে পশ্চিমবঙ্গে শেষ দফা ভোটের আগে পশ্চিমবঙ্গেও সেই তাদের হাতে করলে পারতো, আমার মনে হয় সেগুলো কি মানে পশ্চিমবঙ্গ কি ব্যাকফায়ার হয়েছে বলে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গ তো মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি খাইয়ে দিয়েছেন, পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপল, তাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমি তোমাদের জন্য, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। একেবারে মমতা ব্যানার্জি তাদেরকে পেনিট্রেট করে দিয়েছেন। নাহলে ওদের একটা পার্টিকুলার ক্লাস অফ পিপলের এই হারে বারবারন্ত হয় নাকি? বারবারন্তের একটা লিমিট আছে তো, লিমিটলেস বারবারন্ত। পশ্চিমবঙ্গে 6টি আসন কমে যাওয়ার পেছনে কি কারণ দেখছেন বিজেপির? পশ্চিমবঙ্গে এখন যেটা প্রকাশিত হচ্ছে, পশ্চিমবঙ্গে বর্তমানে যেটা প্রকাশিত হচ্ছে, আপনি দেখবেন প্রত্যেকদিন একটা বোমা ছাড়ছেন দিলীপ ঘোষ। আজকে দেখলাম সৌমিত্র খা, উনি বলেছেন অনেক সহ্য করেছি, এবার যদি মন্ত্রিত্ব না দেওয়া হয় আমিও ভাববো। ডেফিনেটলি উনি অনেক লড়াই সংগ্রাম করে জিতছেন, সেই ক্ষেত্রে তো উনি ভাবতেই পারেন তার সাকসেসের কথা, এতে কোনো সন্দেহ নেই, উনি ভাবতেই পারেন। তো সেক্ষেত্রে এখন যেটা বেরিয়ে এসছে তাদের দলের মধ্যে, মানে দলের এই অন্তর্দ্বন্দ্ব অনেক বেশি, অনেকে অনেককে মানছেন না, অনেকে অনেকের সম্বন্ধে বলছেন। তাহলে মানে বিজেপির সংগঠনই মানে দুর্বল বলছেন আপনি? আমাদের রাজ্য থেকে যে সমস্ত মন্ত্রীরা গিয়েছিলেন, আমি আপনাকে বলতে পারি অন ক্যামেরায়, 2-1 মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়েছিল, উনি আমাকে যেটা বলেছিলেন সেটা আমি কোট আনকোট করে বলতে পারি, নামটা আমি বলতে পারবো না কারণ এটা দলের ব্যাপার, আমাকে বিশ্বাস করে উনি বলেছিলেন যে আমাদের রাজ্যের সংগঠন বিজেপির আমাদের অনেক অনেক বেশি, রাইট ফ্রম পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের তুলনায়। তো পশ্চিমবঙ্গে জনগণ আছে, যদি ভোট ঠিক মতে হয়, ভোটকে বাক্সে ঢোকানো যায়, একেবারে দায়িত্ব নিয়ে বলছি রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার, আমি আপনাকে আউট অফ ক্যামেরা আমি আপনাকে নামটাও বলে যেতে পারবো, আপনি ভেরিফাই করে দেখবেন যে যদি ভোটটা ঢোকানো যায়, মমতা ব্যানার্জি একেবারে ওয়াস্ট আউট হয়ে যাবে। কিন্তু এই ভোটটা ঢোকানো ভেরি টাফ, ওই সংগঠনটা নেই, যে সংগঠনটা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করেছি, আমরা করছি, আমরা আগামী দিনেও করব, একেবারে রাইট ফ্রম পৃষ্ঠা প্রমুখ। কিন্তু জনগণ, আপনি বলুন তো, উত্তর কলকাতাতে নেতাজিকে মালা দিয়ে স্বামী বিবেকানন্দের পদতলে গিয়ে উনি পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, যে হারের লোক, এত লোক তো বিজেপি আনেনি, বিজেপি সংগঠনের তরফ থেকে এত লোককে তো প্রধানমন্ত্রীর রোড শোতে আনেনি, এত লোক কোত্থেকে হলো? এখনো এত পরাজয়ের পরে পশ্চিমবাংলাতে করুক, পশ্চিমবাংলাতে লুক হবে, কিন্তু এই লুক হওয়া, আপনি মনে করে দেখুন ত্রিপুরা রাজ্যের, আমি একটা উদাহরণ দিই, একটা পশ্চিমবাংলার উদাহরণ দিচ্ছি, 2000, 2001, 2, 3 সাল যদি দেখেন, মমতা ব্যানার্জির একমাত্র মিটিং ডাকলে পরে ব্রিগেডে মনে আছে আনন্দবাজার পত্রিকা ফার্স্ট পেজে মানুষের মাথাগুলো মনে হতো পিঁপড়ে, শুধু লোক, কিন্তু প্রত্যেকটা নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজিত হতেন। একটা পিরিয়ডে তো দাঁড়িয়ে গেছিল, উনি অনলি দক্ষিণ কলকাতা থেকে জয়যুক্ত হয়েছিলেন লোকসভার ভোটে, অনলি 1 আউট অফ 42। ওই যে লোকগুলো সমাগম, বাম ফ্রন্টের বিরুদ্ধে জ্যোতিবাবুর অপশাসন যারা বলেন তাদের বিরুদ্ধে মিছিলে যেতেন, মিটিংয়ে যেতেন, কিন্তু ভোটটা দেওয়ার ক্ষেত্রে তো আপনাকে তাদেরকে পেনিট্রেট করে, তাদেরকে সেফ সিকিউরিটি দিয়ে প্রদান করলে, আপনি যদি বুঝে যে আমি ভোটটা দিয়ে ঘরে আসার পর আমার উপরে অত্যাচার হবে না, তাহলে আপনার পাশে থাকবে, নাহলে আপনার পাশে তো থাকবে না। মমতা ব্যানার্জি তৎকালীন সময় ওই গ্যারান্টিটা দিতে পারেননি, কিন্তু সিঙ্গুর আন্দোলনের সময় থেকে, নন্দীগ্রামের আন্দোলনের সময় থেকে, নিতাই থেকে, গড়বেতা থেকে, কেশপুর থেকে সাংগঠনিকভাবে মমতা ব্যানার্জি অনেক বেশি শক্তিশালী হয়েছিলেন, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই ভোটটা বামফ্রন্টকে ক্ষমতায় রেখে, বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীতে রেখে
কলকাতার আপনার মনে আছে সুব্রত মুখার্জি পরপর দুবার কলকাতার মেয়র হয়েছিলেন, মনে আছে? কিন্তু ক্ষমতায় কে? বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সাংগঠনিকভাবে কলকাতার মানুষ, মিডিয়া অত্যাচারগুলো যেভাবে প্রকাশিত করত, মমতা ব্যানার্জি এই কাজটা সাকসেসফুল হয়েছিলেন। কিন্তু তার থেকে বেশি মমতা ব্যানার্জির পেছনে লোক দৌড়তো। আপনি মনে করে দেখুন 2000, 2001, 2002, 2003 ভোটের রেজাল্ট কি? কিচ্ছু না, একটা সিটও নেই, জিরো। পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আমরা 235, আপনারা 35। কথা বলবেন না, কথা একটু কম বলেন। 235 আউট অফ 294 ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে। তাহলে আজকে কি বিজেপির সঙ্গে সেম জিনিসটাই হচ্ছে? আপনি সেম জিনিস আমারও মনে হয়। ওদের সঙ্গে লোক আছে পশ্চিমবাংলায়, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি তো কাদের সঙ্গে? বিজেপির সঙ্গে একদম লোক আছে তাদের সঙ্গে। এখানে একটা ন্যারেটিভ বলা হয়, এটা কতটা আপনি সত্যি বলে বা আপনি নিজেও সেখানে হয়তো আপনি জানেন, যে বলা হয় যে যারা বামপন্থী, তারা তৃণমূল বিরোধী বামপন্থী যারা, তারা সবাই বিজেপিতে ভিড়ে ছিল। এখন 2019-এ একই রকম চিত্র ছিল, কিন্তু এবারের নির্বাচনে কিছুটা বামপন্থী একাংশ আবার সেই ভোট বামফ্রন্টে চলে আসে। এটা আমার ব্যক্তিগতভাবে আমি তার বিরোধিতা করি। এই কারণে বিরোধিতা করি যে যদি তাই সত্য হবে, তাদের কতগুলো স্টার নতুন উঠে এসছে। মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখার্জি, সরি, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন চক্রবর্তী, ওদের এই অবস্থা হলো কেন? আপনি কোন আসন সংখ্যা তো শূন্য, আসন সংখ্যা শূন্য, কিংবা পার্সেন্টেজ অফ ভোটই বলুন, কোন রকমে দীপশিতা ধর বোধহয় জামানতরা রেখেছে, বাকি সবার জামানত চলে গেল। তার মানে ভোট ট্রান্সফার এখনো হয়নি। 100% যে ভোটটা চলে গেছিল আগে ভাগ হয়ে, এই ভোটটা যদি ট্রান্সফার হতো অ্যাটলিস্ট জামানতরা থাকতো তো। তাহলে ভোটটা কি আপনি বলছেন সরাসরি তাহলে তৃণমূলই ট্রান্সফার হয়ে গেছে? এখনো তৃণমূলই আছে। হয়তো মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার, এখন সবুজ সাথী, এখন পশ্চিমবঙ্গে এরকম ট্রাক টাকার বান্ডিল বের হওয়ার পরও কি করে 26,000 চাকরি পাওয়ার পরও মানুষ কিভাবে বিশ্বাস? না, মানুষ তো দেখুন, আমি যারা কতজন পত্রিকা পড়ে, আপনি কতজনের কাছে ত্রিপুরা রাজ্যের এক্ষণের টকশোই বলুন, এক্ষণের টকশো বলুন, আপনার স্টুডিওকে বলুন আপনাকে ফিডব্যাক দিতে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ইন্টেলেকচুয়াল কচকচানি করছি, ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ লোক, কয় পার্সেন্ট লোক দেখছেন আমাদেরকে? কয় পার্সেন্ট লোক ত্রিপুরা রাজ্যের বহুল প্রচলিত দৈনিক সংবাদ, কয় পার্সেন্ট লোক ডেলি পড়ে? কিন্তু 500 টাকা করে যদি আপনি মিনিমাম 5 লাখ লোককে দিয়ে দিতে পারেন এনি কনস্টিটিউয়েন্সি, আপনি রাত্রিবেলা ভোটের আগের রাত্রে 5 কেজি সার 500 টাকা, যে কোনো কনস্টিটিউয়েন্সির জয় পরাজয় নির্ধারণ করে নেবেন। এটা করতে গেলে আপনার সংগঠন দরকার হবে, এটা করতে গেলেই সংগঠন দরকার হবে। সেখানে বিজেপি সংগঠন মার খেয়েছে, আমার ব্যক্তিগত মত। আপনি মনে করে দেখুন, যেটা ত্রিপুরার উদাহরণের কথা বলছিলাম, আমি ভুলছি না, এই আলোচনাটা আমার হয়নি। সোনিয়া গান্ধী আগরতলাতে এসেছিলেন 2008 সালে, তার আগে 2003 সালে। আপনি মনে করুন তো, আস্তাবল মাঠে মানুষ ভীত, পুলিশ ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল যে স্ট্যাম্পেড না হয়ে যায়, যে মানুষ পদপৃষ্ঠ হয়ে না মারা যায়। সিমিলারলি 1988 সালের সম্ভবত ডেটটা 31শে জানুয়ারি, নির্বাচনের প্রচারের শেষ দিন, এরকমই ডেটটা হয়তো বা আমার স্ট্যান্ড টু বি কারেক্টেড, ভুল হতে পারে, যতটুকু মনে হচ্ছে জানুয়ারি মাসের শেষ দিকে, 31শে জানুয়ারি অথবা 30শে জানুয়ারি, বামফ্রন্ট যে একটা মিছিল আগরতলা শহরে করেছিল, মনে হয়েছিল ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময় 30-35 লাখ লোক সবই বোধ বামফ্রন্টের। ক্ষমতায় আসলো কিন্তু সুধীর রঞ্জন মজুমদার, কংগ্রেসের। আচ্ছা, সুতরাং শুধু লোক আসা, মানে মিছিল বা সমাবেশ কখনো কিচ্ছুতে কাজ না, যতক্ষণ আপনি, আমার ব্যক্তিগত ধারণা, আমার বাইরেও তো রাজনীতি নিয়ে কলচরানি করার লোক আছেন, ইন্টেলেকচুয়াল অনেক বেশি আছেন, আমার থেকে বেশি জানেন বুঝেন। ভোট যদি আপনি বাক্সে না ঢুকাতে পারেন, আপনি রিগিং যদি করেন, আপনি জোর করে জিতেছেন, আপনি বুথ দখল করেছেন, তার জন্য আপনার সঙ্গে লোক দরকার হবে। আপনার সঙ্গে লোক না থাকলে আপনি তো বুথ দখল করতে পারবেন না। আপনি যে কাউকে বলবেন যে ফ্ল্যাট বাড়িগুলোর নিচে তালা দিয়ে বলবেন এই ভোট দিতে যাবেন না, আপনি যে বলবেন রেশন কার্ডটা দিয়ে দিন, তার জন্য সংগঠন প্রয়োজন, তার জন্য সংগঠন, প্রত্যেকটা কাজের জন্য সংগঠন প্রয়োজন। যতক্ষণ সংগঠন আপনার না থাকবে, আপনি কোনো ভোটকে ব্যালট বাক্সে ঢুকানো বা না ঢুকানো, কিছু জায়গাতে না ঢুকানো ফ্যাক্টর। আপনি দেখুন তো, সন্দেশখালী সারা ভারতবর্ষের রেখাপাত্র, সারা ভারতবর্ষের মিডিয়া ক্রেজ ছিল রেখাপাত্র। রাত্রিবেলা পিঠা খাওয়ার নাম করে ঘরের মা বোনদের ডাকা হতো রাত্রি 1:30-2টার সময়। এটা কোন সভ্য সমাজে হয় আপনি বলুন? কোন সভ্য সমাজ?
এতে তো এবং মা বোনরা রাস্তায় নেমে দাঁড়িয়েছিল দা খন্তি কুড়াল নিয়ে, সাংগঠনিকভাবে বিজেপি ওটাকে এনকেজ করতে পারেনি। সেখানে সেই মুসলিম ক্যান্ডিডেট বোধহয় সম্ভবত উনি জয়যুক্ত হয়েছেন, রেখাপাত্র হেরেছেন। লড়াই সংগ্রাম করে ভোট যদি বাক্সে না ঢুকাতে পারেন তাহলে হলো না, কিচ্ছু হবে না। আপনি এই রাজ্যে আপনি 30% ভোট পেয়ে মমতা ব্যানার্জি 31%, 31.7 অথবা 8 পেয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিল, আর আমাদের রাজ্যে 44% ভোট পেয়ে কংগ্রেসের সিট 10। আপনি যদি না ঢুকাতে পারেন বাক্সে, অথবা বাক্সে ঢুকানোর ক্ষেত্রে ইভিএম এর টিপ দেওয়ার ক্ষেত্রে আপনাকে লোককে আটকে দিতে হবে, তার জন্য আপনার সংগঠন প্রয়োজন। পরিষ্কার, ভোট দিতে যাবি না। আপনি যদি এককভাবে গিয়ে বলেন 10 জনকে ভোট দিতে যাবি না, আপনাকে পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, একদম পে দিয়ে বৃন্দাবন মায়ের ভোগে পাঠিয়ে দেবে আপনাকে। আর আপনি যদি বলেন ভোট দিতে যা 10 জনকে সঙ্গে নিয়ে 25 জনকে, তাহলে আপনার কথা শুনে সন্দীপবাবু এটাই মনে হচ্ছে যে আমরা যে স্পেড খেলতে হবে রাজনীতিতে। একদম 7 দফায় যে আমরা পশ্চিমবঙ্গে যে ভোট সন্ত্রাসের চিত্র দেখলাম, গোটা ভারতবর্ষে যেটা দেখা যায়নি, কাশ্মীরে যেটা দেখা যায়নি, বা ইভেন কি আসাম ত্রিপুরাতেও যেটা দেখা যায়নি, পশ্চিমবঙ্গে আমরা এখন পিসফুল ন্যাচারালি, কেউ অভিযোগ করে না। পশ্চিমবঙ্গে এখন এবার যে 7 দফাতে আমরা দেখলাম 10 দফা করলেও তাই হবে, যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি পাইয়ে দেওয়ার। গণনার দিনও কিন্তু মানে ভোট কারচুপির আপনার ইয়েতে আপনার কি বলে ডায়মন্ড হারবার সকাল 8টার সময় বিজেপির ক্যান্ডিডেট কাউন্টিং হল থেকে বেরিয়ে এসে ধর্ণা দিচ্ছেন, কংগ্রেসের ক্যান্ডিডেট বেরিয়ে এসে ধর্ণা দিচ্ছেন। কিসের কাউন্টিং? রেকর্ড ভোটে, ভারতবর্ষের রেকর্ড ভোট, দ্বিতীয় রেকর্ড ভোট, 7 লক্ষের উপর ভোটে, দ্বিতীয় না প্রথম বোধহয়, দ্বিতীয় না তৃতীয় চতুর্থ বোধহয়, না প্রথমে 11 লক্ষ, প্রথম হচ্ছে 11 লক্ষ সামথিং, লাডলি বহিন আমাদের মানে শিবরাজ চৌহান মধ্যপ্রদেশ, আর ইয়ের হচ্ছে 7 লক্ষ সামথিং, মানে দ্বিতীয়, ঠিক মানে থার্ড বোধহয় আমাদের বিপ্লব দেব, আমাদের রাজ্যের বিপ্লব দেব মোটামুটি সর্বভারতীয় 6,11,000, বিরাট ডিফারেন্স। তো এই ভোটটা তো আপনাকে করতে হবে। যেমন ধরেন একটা জাস্ট উদাহরণ বলি, জিতার পর অনেকে আনন্দ উল্লাস করেন, আবির খেলেন, মালা টালা নেন, ফুলের বুকে নেন, ঘরে বসে থাকেন আর সবাইকে দেখে এমন হাত জোর, তারপর একটা প্রেস মিট ডাকেন। আমাদের রাজ্যে আজকে তো আমি লক্ষ্য করে দেখলাম, আজকে কালকে যিনি জয়যুক্ত হয়েছেন বিপ্লব কুমার দেব, উনি কি করেছেন আপনারা মিডিয়া দেখিয়েছেন, নাহলে আমরা জানতাম না। বিপ্লব দেবের রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ, বিপ্লব দেব 5 তারিখ কি করেছেন, বিপ্লব দেব 6 তারিখ কি করেছেন, 6 তারিখ দুপুর পর্যন্ত, 6 তারিখ দুপুরে উনি দিল্লি গেলেন, 5 তারিখ থেকে 6 তারিখ উনি কি করেছেন, উনি প্রত্যন্ত দক্ষিণ ত্রিপুরাতে প্রথম চলে গেছেন। সিরিয়ালি আস্তে 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 উনি প্রত্যেকটি মন্ডল এলাকা মানুষের সঙ্গে দেখা করেছেন। দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়ায় উনি সবচেয়ে বেশি লিড পেয়েছেন। হ্যাঁ, উনি শান্তির বাজার, বিলোনিয়া প্রত্যেকটা জায়গাতে মানুষের সঙ্গে দেখা করেছেন, মন্ডলের সঙ্গে, তাদের দলীয় সংগঠন প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। যাদের সঙ্গে করেছেন, যারা জান প্রাণ বাজি রেখে বিপ্লব বাবুকে জিতিয়েছেন, দলের পতাকা যারা উড়িয়েছেন, তারা তো একবার ভালো খুশি হবেন যে বিপ্লব বাবু আমার সঙ্গে হাত মিলানোর জন্য। ভোটের পর ভুলে যাননি, ভোটের পরে উনি ভুলে যাননি, ভোটের পরের দিনই এত অক্লান্ত পরিশ্রমের পর উনি চলে এসেছেন। তো দিস শুড বি দ্য ক্যারেক্টার অফ এ পলিটিক্যাল পার্সোনালিটি, দ্যাট শুড বি দ্য ক্যারেক্টার। ঠিক, এখানে সন্দীপবাবু এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করে, আপনি যেহেতু রাজ্যে এলেন, রাজ্যের দুটো আসনেই বিপ্লব কুমার দেব পশ্চিম আসনে প্রায় 6,11,000 উপরে ভোট এবং 4,86,000 উপরে ভোটে কৃতি দেবী দেববর্মন জয়লাভ করেছেন। এখন কথা হচ্ছে যে দেশে যখন আপনি বলেন এরকম ধরনের ম্যান্ডেট পেয়েছে বিজেপি, তখন ত্রিপুরা কি কোনোভাবে প্রভাবিত হতে পারে? যদিও সরকার এনডিএ সরকারই থাকবে না, ত্রিপুরাতে তো প্রভাবিত মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি না পাওয়াতে না, ত্রিপুরাতে কি হবে? দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউট গভর্নমেন্ট, এবং এই সরকারের বিরুদ্ধে তো এখন পর্যন্ত আপনি বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, অ্যাপারেন্টলি মেজর কোনো ইস্যু তো আমরা এখনো দেখতে পাচ্ছি না। মানিকবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন 22 সালের, সম্ভবত মে মাসে, 22 সালের মে মাসে ডক্টর প্রফেসর মানিক শাহ মুখ্যমন্ত্রী হয়েছেন। 22 সালের উনার পিরিয়ড থেকে এখন অবধি তেমন কোনো সাংঘাতিক ইস্যু, ইতস্তত বিক্ষিপ্ত সর্বত্র থাকবে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এই যেমন ইলেকশনের পরে সবাই বলছে সন্ত্রাস নেই, সন্ত্রাস নেই। আপনি অনেক প্রত্যন্ত গ্রামে গিয়ে খোঁজ করে দেখুন, টুকটাক একটু ভয়ভীতি দেখানো, রাত্রেবেলা বাজি পুরানো, এগুলো হবেই টুকটাক, এগুলো অস্বীকার করার উপায় নেই। কিন্তু মেজর যে ইস্যুগুলো, যে ব্যাপকভাবে, যেটা আমরা লক্ষ্য করতাম বামফ্রন্ট আসার পরে, দিল্লি থেকে কংগ্রেসের বহু নেতৃবৃন্দ বহুবার আসতে হয়েছে এবং সন্ত্রাস কবলিত এলাকাগুলোকে ভিজিট করতে হয়েছে, কিন্তু মানুষ তারপরও মনে করেছে তাদের এই ভিজিটটা হচ্ছে লোক দেখানো,
তারা আন্তরিক ছিলেন না। হয়তো সোনিয়া গান্ধী আন্তরিক ছিলেন, কিন্তু এখানে যারা আসতেন, এসে তারা যা করতেন, তারা তারপরে যাওয়ার সময় মানিক সরকারের সঙ্গে দেখাটা করে যেতেন। আচ্ছা, তো তারা আন্তরিক ছিলেন না। যাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করছি তাদের সঙ্গে এত কাটসি ভিজিট কি? উত্তর হচ্ছে কি, রাজ্যে এসছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবো না? আরে আমার জীবন নিয়ে টানাই দীপেনবাবু আমার জীবন নিয়ে টানাটানি করছেন, আর আপনার স্টুডিওর পার্থবাবু, হ্যাঁ আমার বন্ধু ছোটবেলার, উনি গিয়ে আপনি আমাকে মানে লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে ফেলে দিলেন। আপনার বাড়িতে সকাল সন্ধ্যা গিয়ে ফুলের তোড়া নিয়ে আপনার জন্মদিন উইশ করে, তো আমি কি আপনার স্টুডিওর পার্থবাবুকে বিশ্বাস করবো? আর বলুন না, আমি বিশ্বাস করবো যে হি ইজ ডুইং হিপোক্রেসি উইথ মি? যখন দীপেন বাবুর কারণে আমার জীবন সংশয়, উনি ওনাকে জন্মদিন উইশ করতে যান, জিজ্ঞেস করলে বলেন না এটা সৌজন্যতা। আরে সৌজন্যতারও একটা মাপ কাটিয়ে একটা পরিমিতি বুধ আছে সমস্ত কিছুর। আমি বলছি না মানুষ সৌজন্য হয়ে যাবে, সবকিছুর একটা পরিমিতি বুধ আছে, একটা লিমিটেশন আছে, লক্ষণ রেখা, যার জন্য আমরা বলি একটা লক্ষণ রেখা সবখানেই থাকা উচিত। নিশ্চয়ই আপনি উইশ করুন না, পার্থবাবু আপনাকে উইশ করুন না জন্মদিনে, হ্যাঁ দীপেন বাবু হ্যাপি বার্থডে, আমি শুনেও আমি খারাপ লাগবে না। কিন্তু আমি যদি গিয়ে দেখি আপনি যে ডিনারটা থ্রো করছেন, আমি শুনি ওখানে উনি ফুল টুল নিয়ে ডিনারের পরে হ্যাঁ ইয়েলে করে উনি নাচছেন, তাহলে আমার তো একটু লাগবে না? এটা তো হিউম্যান বিং, উই অল আর হিউম্যান বিং, উই আর নট গড অর শয়তান। ওকে, আরেকটা হিসেব হয়তো আপনার কাছে এই তথ্য রয়েছে, আমরা যেহেতু তার ফাঁকে এই যে ইয়েটা আমরা দিয়ে দিই, যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমরা দুজনেই বলতে পারিনি যে রেকর্ড ভোটে যারা জয়যুক্ত হয়েছেন সম্ভবত শিবরাজ সিং পাতিল, শিবরাজ সিং চৌহান তৃতীয় স্থানে রয়েছেন। রাকিবুল হোসেন কংগ্রেস এর প্রার্থী, উনি ধুবড়ী আসাম থেকে 10,12,000 ভোটে জয়লাভ করেছেন। এরপর এমপি ইন্দোর বিজেপি শঙ্কর লালওয়ানি, উনি 10,08,000 ভোটে। তারপর বিদিশা থেকে শিবরাজ সিং চৌহান 8,21,000 ভোটে। সিআর পাটিল বিজেপির গুজরাট নবসারি থেকে 7,73,000। গান্ধীনগর গুজরাট থেকে অমিত শাহ 7,44,000 এবং অভিষেক ব্যানার্জি 7,10,000 ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার থেকে। যারা জিতেছেন নিশ্চয়ই ইয়ের প্রকল্প তো যতটুকু আমরা মিডিয়া, বাকি যারা তো এত রেনাউন্ড ফিগার না। শিবরাজ পাতিল তো এটা ঘটনা, শিবরাজ সিং চৌহান হ্যাঁ উনি তো উনার রাজ্যে লাডলি বেহেনা যে স্কিম একটা করেছিলেন, ওনাকে ওখানে সবাই মামা বলে ডাকে। ওখানে মামা, কমন মামা, মাও মামা ডাকছে, মেয়েও মামা ডাকছে, কারণ লাডলি বেহেনা, সব লাডলি বেহেনা। হ্যাঁ, সুতরাং ওনার স্কিম ওয়াজ সাকসেসফুল। ঠিক। সন্দীপবাবু, আপনি কংগ্রেসের কথা বলছিলেন এবং এর আগে বা বামফ্রন্ট সরকারের সময় আপনি কংগ্রেসের যা বলছিলেন যে যখন নেতৃত্বরা আসতো, এখানে এবারের যে আমাদের লোকসভা নির্বাচন রাজ্যের যে দুটো আসন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আছে কিনা জানি না, যে 60টি বিধানসভার মধ্যে 59টি বিধানসভায় কিন্তু বিজেপি লিড পেয়েছে। শুধু একটা মাত্র বিধানসভায় বিজেপি লিড পায়নি, সেটা হচ্ছে কৈলাসহর, সেখানে বিরজিৎ বাবুর। সেখানে বিধানসভায় কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থী, লোকসভায় সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং লিড পেয়েছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা সাংগঠনিক শক্তি বিরজিৎ সিনহা অ্যাকচুয়ালি মানে কি, আমার মনে হয় মিডিয়া ওই একটা আগে প্রচার ছিল ত্রিপুরার ক্ষেত্রে, আপনারা মিডিয়ারা বলতেন যে কংগ্রেস তো বেঁচে আছে প্রেস মিটে, আর কোথাও কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। কংগ্রেসকে পাওয়া যায় প্রেস মিটে, আপনারা অভিযোগ করতেন। এখন অ্যাকচুয়ালি সিপিএম কে বামপন্থী বন্ধু যারা, আপনি ভাবুন কেরালাতে তারা পাওয়ারে, কেরালাতে পাওয়ারে থেকে একটি সিট, পশ্চিমবঙ্গ 0, ত্রিপুরা 0, এই তিনটে স্টেটই তো তাদের বারবারন্ত ছিল এবং এটাই তাদের সর্বভারতীয় পরিচিতি দিয়েছিল তিনটে স্টেট। আজকে ক্ষমতায় থেকে সেখানে খাতা খুলছে বিজেপি, তোমার অবস্থানটা কি? তোমার অবস্থান 1, আর তুমি সর্বভারতীয় স্তরে গিয়ে বিজ্ঞ আলাপ করছো সীতারাম ইয়াচুরি আর প্রকাশ করার, আর এখানে মানিক সরকার। তোমাদের মুখ দেখানোই তো উচিত না যে দেখুন সরি, আমাদেরকে আর জিজ্ঞেস করবেন না, আমরা আগে নিজেদেরকে প্রস্তুত করি। তারপরও তারা কথা বলছেন, জিতেন বাবু কথা বলছেন দেখছি, বলছেন না এ লড়াই তো প্রথম একবার লড়াই জিতলাম, সামনের লড়াইয়ের জন্য আমি দেখলাম আপনাদের প্রেস করার পরে প্রেসে বেরিয়েছে পত্রিকায় যে এইবার তো প্রথম পদক্ষেপে আমরা জয়লাভ করলাম। দ্বিতীয় কি জয়লাভটা করেছেন আপনি? ইন্ডিয়া জোটও যদি বলি কি জয়লাভ করেছেন আপনি? বলেছেন আপনার তরফ থেকে, আপনারা কি জয়লাভ করেছেন? ত্রিপুরাতে আপনাদের অবস্থাটা কি? একটি কনস্টিটিউয়েন্সিতে এক্সেপ্ট বিরোজিত সিনহা, আপনারা একটি কনস্টিটিউয়েন্সিতে আপনারা লিড দিতে পারেননি।
প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি যিনি ক্যান্ডিডেট ওনার কনস্টিটিউয়েন্সিতে লিড হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে বামপন্থাকে কি তাহলে দেশবাসী আরে ওদেরকে তো বাঁচিয়ে রাখছেন দীপেন এন্ড কোম্পানি। আপনি দীপেন বলছি না, মানে আপনি মানে প্রতীকী হিসেবে বলছি, আপনি প্রতীকী হিসেবে বলছি, ওদেরকে আপনারা ইগনোর করুন, ওদেরকে ইয়ে দিয়ে দিয়ে লাভ নেই। আপনি বলুন তো কি এক মাঝি আছে বোধহয় দেখলাম এনডিএ জোটে, আপনি বলুন তো উনি কোন পার্টি করে? ফাট করে বলতে পারবেন? কেউকে জিজ্ঞেস করলে আমাদের মতো রাজনৈতিক সচেতন লোক তো বলতে পারবো না। ফাট করে বললে জিতেন মাঝি কোন পার্টি করে বলেন তো? ফাট করে বললে বলতে পারবে না। বাকি যে 30 আদার্স যদি দেখি আপনি বলতে পারবেন, তারা কিন্তু প্রত্যেকটা একটা পার্টি নেতা, আমরা কেউ বলতে পারবো না। অপ্রাসঙ্গিক। আজকে কপাল গুনে সিট পেয়ে গেছে একটা, দ্যাটস অ্যানাদার থিং। টোটালি অপ্রাসঙ্গিক বামপন্থীরা। কংগ্রেসের আমি কংগ্রেসের ব্যাপারে সবসময় একটা কথা বলি, কংগ্রেস অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে বামপন্থীদেরকে। এই 3টে স্টেটে কংগ্রেস বাঁচিয়ে রেখেছে অক্সিজেন দিয়ে। কংগ্রেস যদি এককভাবে লড়াই করে, অনেক স্টেটে আপনি লক্ষ্য করে দেখুন, পশ্চিমবাংলার ক্ষেত্রেই বলুন, আপনি ইয়ের কথা বলুন, কি বল, আসামের কথা বলুন, আপনি যদি লক্ষ্য করেন অনেক জায়গাতে তাদের অ্যালায়েন্সটা মানে সাংঘাতিক মজবুত ভাবে কোনো দলের সঙ্গে তেমন হয়নি। কংগ্রেস কিন্তু 52 থেকে 99। কংগ্রেস এই 99 এর পরে যদি একা বসে থাকতো, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা আমার থেকে অনেক বেশি ম্যাচিউরড, হ্যাঁ, তারা আমাদের কাছ থেকে বুদ্ধি নেওয়ারও তাদের কোনো প্রয়োজন নেই। কংগ্রেস এখনো যদি একা বসে থাকতো, আপনি মনে করে দেখুন রাজীব গান্ধী সম্ভবত 179, রাজীব গান্ধী 179 সিট পেয়ে বিরোধীদেরকে সুযোগ করে দিয়েছিলেন মন্ত্রিসভা করার জন্য। উনি ডাক পাওয়ার পরও, সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার পরও উনি গভর্নমেন্ট করেননি। তার রেজাল্ট কিন্তু নরসিংহ রাওয়ের গভর্নমেন্ট। সুতরাং এককভাবে মানুষ অনেক লোকের ভিড়ে আপনি কি ব্যতিক্রম কিনা দেখে, আপনি পঞ্চপাণ্ডবের নিয়ে আলোচনা করে লাভ হবে না। আপনি পঞ্চপাণ্ডবের দ্বি অর্জুন কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। কংগ্রেস এককভাবে যদি 99 নিয়ে চুপ করে বসে থাকতো, কংগ্রেস দলের লিডার অফ দি অপোজিশন কংগ্রেস হবে, লিডার অফ দি অপোজিশন কংগ্রেস হবে, কারণ আইন মোতাবেক কংগ্রেস এবার লিডার অফ দি অপোজিশন, একেবারে আইন স্বীকৃত লিডার অফ দি অপোজিশন যেই লিডার হবেন, চুপ করে পার্লামেন্টে তর্ক বিতর্ক করে, পার্লামেন্টে জনমুখী কথা বলে জনগণের অভাব অভিযোগ কংগ্রেস তো রিলিফ দিতে পারবে না। এখন এখানে আলোচনার বিষয় তো অনেক কিছু সময় ফুরিয়ে যাচ্ছে। একটা ছোট্ট প্রশ্ন, যে এই যে কংগ্রেস অপোজিশন লিডার হবে, এখন ইন্ডিয়া মঞ্চ অপোজিশন সিটে বসে তৃণমূল কংগ্রেস, আপ, কংগ্রেস, এনসিপি এক জায়গায় থাকতে পারবে কিনা? 3 দিন আগে তো তৃণমূল মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সম্বন্ধে অনেক কথা বলেছিলেন 3 দিন আগে। এখন তো বসতে হবে আন্ডার কম্পালশন, কিছু করার নেই, আন্ডার কম্পালশন। তার জন্যই আমি বলছিলাম কংগ্রেস ভারতবর্ষে এখনো কংগ্রেস বিজেপির বিকল্প, কংগ্রেস বিজেপির বিকল্প। কারণ কংগ্রেসের এমন কোন বুথ নেই যেখানে 10টা ভোট নেই কংগ্রেসের এখনো। এটা তো অস্বীকার করার উপায় নেই। আমি যখন দেখি আমার বাপ কাকারা, আমার মা মাসিরা, তারা আজকে আমাদেরও গত হওয়ার সময়ের সামনে আসছে, যে তারা তো কংগ্রেসকে ভোট দিতেন, আমরা কেন কংগ্রেসকে ভোট দিই? তারা ভোট দিতেন, কোনো ব্যাখ্যা ছিল না কেন আমরা কংগ্রেসকে ভোট দিই। এরকমই তো জেনারেশন ওয়াইজ পেনিট্রেট করেছে। আজকে কেন এই জায়গা থেকে আমাদের আস্তে আস্তে বিচ্যুতি ঘটছে? বিজেপি কোথাও উত্থান হচ্ছে, কোথাও তৃণমূলের উত্থান হচ্ছে, কোথাও টিডিপির উত্থান হচ্ছে, আঞ্চলিক দলগুলোর হচ্ছে। কেন উত্থান হচ্ছে আপনি বলুন না? যদি ওই ডিটারমিনেশনটা, ওরা অক্সিজেন দেয়, কংগ্রেস অক্সিজেন দেওয়ার কারণে বাকি দলগুলো টিকে থাকে। কংগ্রেস অক্সিজেন দিচ্ছে, কেন সিপিএম কে অক্সিজেন দিচ্ছ বামপন্থী বন্ধুদেরকে? ওদের তো কিচ্ছু নেই। ওকে, চলুন, কংগ্রেস কেন বামপন্থীদের অক্সিজেন দিচ্ছে এবং আগামী দিনে আপনি ত্রিপুরাতে লক্ষ্য করে দেখুন, সুদীপ বর্মনের মতো লিডার আছেন। সুদীপ বর্মনের গুণগত মান নিয়ে রাজনৈতিক, এটা তার শত্রুও বলবেন, তার মধ্যে লিডারশিপ দেওয়ার মতো গুণ আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। সেদিকে যদি আপনি আবার দেখেন জিতেন চৌধুরী, তারও লিডারশিপ দেওয়ার মতো গুণ আছে, মানিক সরকারের আছে। এই দুটো অ্যালায়েন্স করে দুটো দল বারবার ডুবছে। আর ডুবার পর কংগ্রেস যেহেতু সর্বভারতীয় দল, আক্ষরিক অর্থেই সর্বভারতীয় দল, তারা অক্সিজেন দিয়ে এটাকে বাঁচিয়ে রাখে। এটা কমাতে চলে যাওয়ার পরও ভেন্টিলেশন থেকে এখন এটা নিয়ে কিন্তু আলোচনা অবশ্যই রয়েছে। আরেকটা সুযোগ রয়েছে আমাদের, কারণ 23 নির্বাচনে আমরা দেখেছি, আপনি বলছেন কংগ্রেস অক্সিজেন দিয়ে বামপন্থীকে বেঁচে রেখেছে। ওদের আছে কি আপনি বলুন না? আমার কথার মধ্যে যদি সারবত্তা না থাকে আপনি আমাকে কাউন্টার করুন। কংগ্রেস কিন্তু ওদেরকে নিয়ে চলছে কেন? কি দরকার? নিজেরা সরকারে থেকে একটা সিট, আর বিজেপি সাম্প্রদায়িক দল বলে কেরালাতে অ্যাকাউন্ট খুলে
কি জবাব আছে ওদের কাছে? পশ্চিমবাংলা যেখান থেকে উত্থান জিরো, কতগুলো নির্বাচনে জিরো হচ্ছেন তারা একবার ভাবেন। ত্রিপুরাতে আপনি লক্ষ্য করে দেখুন জিরো। ঠিক। ওকে, আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করবো সন্দীপ বাবু। তবে পঞ্চায়েত ইলেকশন আসছে, আপনাকে আরো একদিন আমাদের স্টুডিওতে চাইবো, এবং এই যে জোট ধর্ম, বিশেষ করে ভেঙে দেওয়া উচিত। আমি মনে করি এবং বামফ্রন্টের কংগ্রেসের এককভাবে একা যদি সুদীপ বাবু লড়াই করে, একা আশিস বাবু লড়াই করে, ওদেরকে বাদ দিয়ে আবার ওইদিকে যদি জিতেন বাবু একা লড়াই করে, মানিক বাবু একা লড়াই করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো দলেরই অস্তিত্ব টিকবে। আদারওয়াইজ দুটো দলের অস্তিত্ব কোশ্চেনেবল হয়ে যাবে। আপনি দেখবেন একসঙ্গে থাকলে মানুষ মেনে নেবেন, আপনি বলছেন। অসংখ্য ধন্যবাদ সন্দীপ বাবু আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী ছিলেন। আপনারা শুনলেন এতক্ষণ আমাদের এই আলোচনা। আসলে রবিবার দিন নতুন সরকার শপথ গ্রহণ করবে, তবে দেশ কোন দিকে যাবে, এই যে ম্যান্ডেট দেওয়া হলো 2024 লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে বেশিরভাগ গণদেবতা মোদি গ্যারান্টির উপরই কিন্তু আস্থা রেখেছে। বিকশিত ভারতের স্বপ্ন হয়তো বেশিরভাগ গণদেবতাই দেখেছেন। তবে গত দুবারের নির্বাচনে বিজেপি যেভাবে একক সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছিল, তা এবার না হলেও সরকার হচ্ছে এনডিএর, এবং একটানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। তবে এবার সরকার চালানোর জন্য প্রধানমন্ত্রীকে শরিক দলগুলোর উপর আস্থা রাখতে হবে। তাই আগামী দিন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ কতটা সহজ হয় সরকারের জন্য, তা সময় বলবে। সেদিকে নজর রাখছি আমরা। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।